মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থীদের জন্য ভৌত বিজ্ঞানের অঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি সবার কাছে একটি ভয়ের ব্যাপার। কারণ অনেকেই জানো যে অঙ্ক করতে খুব ভয় পায়। আমি তাদেরকে বলবো এই ভিডিওটি দেখো। আজকে আমি চলতড়িৎ চ্যাপ্টার থেকে যে ধরনের অঙ্ক মাধ্যমিক 2026-এ আসতে পারে সম্পূর্ণ একটি ব্লুপ্রিন্ট তৈরি করে দিচ্ছি। এর বাইরে পড়বে না। ডেফিনেটলি এই ধরনের অঙ্কই তোমরা ফেস করতে চলেছো এবং সমস্ত টাইপের অঙ্কের সঙ্গে কিভাবে ফর্মুলা ইউজ করতে হয়, কোন কোন ভাবে সলিউশন করলে সহজে অঙ্ক পাবে, এই ভিডিওটা দেখলে চলতড়িৎ থেকে সম্পূর্ণ ভয় ভীতি দূর হয়ে যাবে এবং ভৌত বিজ্ঞানের এখান থেকে একটি অঙ্ক পড়বেই জানো তোমরা, সেই অঙ্কটাতে অসুবিধা হবে না। তাই শুরু করলাম আজকের টপিক, মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের অঙ্ক আজকের টপিক এবং বিষয়, সাবজেক্ট এবং চয়েস। আজকে কোন চ্যাপ্টার? ডেফিনেটলি চলতড়িৎ ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি আমরা ডিসকাশন করছি, ধীরে ধীরে আমাদের লেভেল বাড়বে। প্রথম যে প্রশ্নটি আছে, একটি বস্তুর মধ্যে 1.6 ইন্টু 10⁶ সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন আছে, বস্তুটির আধান কত? যে কোনো অঙ্ক করতে গেলে আগে গিভেন ডেটার মধ্যে কি কি আছে, মানে দেওয়া কি কি আছে সেগুলো তুলে নিতে হয়। দেখো এখানে এন ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের ইলেকট্রনের সংখ্যাটা কত? 1.6 ইন্টু 10⁶। ওকে, আমরা ইলেকট্রনের আধান তো জানি, সেটা কত না -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ভেরি গুড। আমাকে আধান বের করতে দিয়েছে, কিউ সমান আমাকে বের করতে দিয়েছে। তো আমরা একটা ফর্মুলা অবশ্যই জানি, যে আমরা জানি কিউ সমান এন গুণিতক ই, অর্থাৎ ইলেকট্রন কতগুলো আছে এবং ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে বসিয়ে দাও। আমাদের আছে 1.6 এন এর ভ্যালু ইন্টু 10⁻6 ইন্টু ডেফিনেটলি ইলেকট্রনের চার্জ আছে 1.6 10⁻⁻19। এবার দেখো 1.6 মাল্টিপ্লাই করলে কত আসে না, আসবে হচ্ছে 2.56 ডেফিনেটলি। এবার -19 থেকে +6 বাদ দিলে 10⁻⁻13। তো ডেফিনেটলি আধানের একক কি না, ডেফিনেটলি কুলম। তো আমরা সহজেই পেয়ে গেলাম যে আধান সমান কত। এখানে আধান বের করতে দিয়েছিল, আমরা কিন্তু সহজেই বের করতে পারলাম। তাহলে এই অঙ্কটির সলিউশনের জন্য একটি ফর্মুলা কিউ সমান এন ইন্টু ই। যে ফর্মুলাগুলি আমি অঙ্ক করাচ্ছি এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা খাতায় তুলতে পারো। এই ধরনের ফর্মুলা থেকেই তোমরা অঙ্ক পাবে, একদম শিওর শট বলছি। তাহলে প্রথম অঙ্কটা আমরা সলিউশন করে নিলাম। যদি অসুবিধা হয় ডেফিনেটলি আরেকবার দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ অঙ্কের দিকে চলে যাচ্ছি আমরা। 2 নম্বর প্রশ্ন, অসীম দূরত্ব থেকে একটি 10⁻⁻2 কুলম আধানকে, তাহলে আমি কি কি দেওয়া আছে গিভেন ডেটার মধ্যে আমি আগে তুলবো। অঙ্ক করার সব থেকে প্রধান শর্ত গিভেন ডেটা তোলা। আধানকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? কিউ। সেটা কত না 10⁻⁻2 কুলম দেওয়া আছে। ওকে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আন্তে কৃতকার্যের পরিমাণ কত? তাহলে আমরা কৃতকার্য ডব্লিউ বের করতে দিয়েছে। আর ডেফিনেটলি সরি, আন্তে কৃতকার্যের পরিমাণ হয় 2 জুল। এখানে 2 জুল দেওয়া আছে, 2 জুল দেওয়া আছে। তড়িৎ বিভব বের করতে দিয়েছে। বিভবকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে কোয়েশ্চেন মার্ক ভি। এবার তড়িৎ বিভবের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে আমাদের একটা ফর্মুলা আছে ভি সমান ডব্লিউ বাই কিউ, অর্থাৎ তড়িৎ বিভবের যে মাত্রা, বিভবের যে সমীকরণ, সেটা হচ্ছে ডব্লিউ বাই কিউ। এবার বিভব কাকে বলে একটু ভালো করে বুঝে নাও। অসীম দূরত্ব থেকে কোনো একটি আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় একটা চার্জকে আনতে, সেটাই তো আমাদের তড়িৎ বিভব। তাহলে ভি সমান আমরা কি জানি না ডব্লিউ বাই কিউ। ডব্লিউ দেওয়া আছে 2 জুল, আর ডেফিনেটলি আমাদের আধান দেওয়া আছে 10⁻⁻2। তাহলে 2 ইন্টু 10⁻+2 হয়ে যাবে উপরে উঠলে। ডেফিনেটলি ভোল্ট, এটাও রাখতে পারো, বা এটাকে গুণ করলে 200 ভোল্ট আসবে, এটাও রাখতে পারো। ভোল্টকে আমরা লিখতে পারি জুল পার কুলম, এটাও লেখা যায়। তাহলে তুমি এটাও লিখে আসতে পারো ভি সমান 200 জুল পার কুলম। এটা একটি শর্ট কোশ্চেন এসেছিল, জুল পার কুলম দ্বারা কোন ভৌত রাশিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? মনে রাখবে ভোল্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে কিন্তু করে যাবে, কোনোভাবেই যেন মিস না হয়। চলে যাচ্ছে একটি তৃতীয় প্রশ্নের দিকে। 3 নম্বর যে প্রশ্নটি আছে, কি আছে ভালো করে দেখে নাও। 220 ভোল্ট 60 ওহম এবং 100 ভোল্ট 60 ওহম বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। আমি খুব সহজেই করাচ্ছি একটি প্রশ্ন, এই প্রশ্ন কিভাবে সলভ করবে। দেখো আমরা একটা ফর্মুলা জানি, আর সমান পি স্কোয়ার বাই ভি। এটা তো আমরা জানা আছে, আর সমান রোধ, পি সমান পাওয়ার এবং ভি সমান ভোল্টে।
তাহলে আমি দুটো বাতি আছে, দুটো বাল্ব আছে, ফার্স্ট আর সেকেন্ড আমি মার্কিং করে নিলাম। ভেরি গুড। ফার্স্ট বাতির ক্ষেত্রে ভি দেওয়া আছে 220 ভোল্ট, আর পি দেওয়া আছে, আর দেওয়া আছে ডেফিনেটলি এখানে কত, 60 ওহম। ওকে, 60 ওয়াট হবে অ্যাকচুয়ালি, এটা দেওয়া আছে, এটা পি দেওয়া ছিল, এটা কোনো কারণে মিস্টেক হয়েছে, ডেফিনেটলি 60 ওয়াট হবে। আর সিমিলারলি সেকেন্ড বাতির ক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড বাতির ক্ষেত্রে আমরা দেখব দুটি বাতির ক্ষেত্রে, তাহলে এখানে ডেফিনেটলি পি সমান হবে 60 আর ভি সমান হচ্ছে 110 ভোল্ট। এই তো, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড বাতির ক্ষেত্রে দেওয়া আছে। আমাকে কি করতে হবে, যে বাতি দুটির রোধের অনুপাত, তাহলে এখানে আর সমান কি লিখতে পারি, পি স্কোয়ার বাই ভি। এখানে আর ওয়ান বেরিয়ে যাবে, এখানে আর টু বেরিয়ে যাবে কত, ডেফিনেটলি পি স্কোয়ার বাই ভি। এই একই ফর্মুলা ইউজ করব। পি এখানে কত না 60, তাহলে 60 ইন্টু 60 বাই কত না ভি সমান 220, একটা বেরোবে। সিমিলারলি এখানেও আমরা করব 60 ইন্টু 60 বাই 110 করলাম। এবার এবার দেখো তোমাকে কি করতে হবে, এইটা ক্যালকুলেশন করে আর ওয়ান বাই আর টু আমাকে ক্যালকুলেট করতে হবে। আর ওয়ান বাই আর টু যখন আমরা ক্যালকুলেট করব, আমরা পাবো 4:1, কারণ এই সমীকরণ, এই যে সরলটা করলে যে অ্যান্সারটা পাবো, আর এইটা সরল করলে যেটা পাবো, ডেফিনেটলি সেটা কত আসবে, 4:1। ডেফিনেটলি ভালো করে মনে রাখবে, এই দুটো বাতির পাওয়ারের যে রেশিও, রেজিস্ট্যান্সের রেশিও, এই রেজিস্ট্যান্সের রেশিওর ওপর কিন্তু নিউমেরিক্যাল পড়বে, ভালো করে কিন্তু করে রাখবে। নেক্সট চলে যাচ্ছি পরের যে প্রশ্নটা, সেটা কত নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 7। আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করলে আমরা কি জানি, আর ওয়ান প্লাস আর টু পাই, যেটা বলে দেওয়া আছে 7 ওহম। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে হয় 12/7। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি হয়, আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, এই তো সমান্তরাল সমবায়ের ফর্মুলা। তাহলে এটা কত হচ্ছে, 12/7, 2 নম্বর সমীকরণ। দেখো এবার এই আর ওয়ান আর টু যে পেয়েছি 1 নম্বর সমীকরণের যে ভ্যালুটা, এইখানে আমি বসাতে পারবো। বসালে কি হবে, আর ওয়ান আর টু বাই 7 সমান 12/7, এটা লিখতে পারবো ডেফিনেটলি। এখান থেকে আর ওয়ান আর টুর ভ্যালু কি হবে, 12 × 7, উপরে উঠলে 7টা গুণ হয়ে 7 7 কেটে গিয়ে 12 ওহম। তাহলে 12 ওহম পেয়ে গেলাম কি, আর ওয়ান আর টুর ভ্যালু। এটাকে তুমি 3 নম্বর সমীকরণ ধরে রাখো। রোধের অনুপাতে রোধ দুটি কি কি জানতে চেয়েছে, তাহলে আমি 3 নম্বর সমীকরণটা পেয়ে গেছি, খুব ভালো কথা। এবার বলো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আছে না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab লিখতে পারি। ভেরি গুড। আর ওয়ান প্লাস আর টুর ভ্যালু জানি, হ্যাঁ 1 নম্বর সমীকরণে জানি কত, 7 স্কোয়ার মাইনাস 4। আর ওয়ান আর টুর ভ্যালু 3 নম্বর সমীকরণ থেকে পেয়েছি 12 ওহম। তাহলে 7 7 49 মাইনাস 12 4 48, তাহলে এটা কত হলো, 1 ওহম দাঁড়িয়ে গেল। তাহলে এটা পেয়ে গেলাম আমরা 4 নম্বর সমীকরণ। দেখো তো এবার আর ওয়ান প্লাস আর টু 1 নম্বর সমীকরণ, আর আর ওয়ান মাইনাস আর টু যেটা আছে সেটা আছে 4 নম্বর সমীকরণ। দেখো একের স্কোয়ার রুট করলে তো একই হবে না, তাই না? তাহলে এবার আমরা লিখতে পারি 1 এবং 4, এই দুটো সমীকরণ থেকে কি লিখতে পারি, আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু 7 আর আর ওয়ান মাইনাস আর টু ইকুয়াল টু 1। দেখো তো কি হয়, কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 2 আর ওয়ান সমান 8, এখান থেকে আর ওয়ান সমান কি করতে পারি, 4 ওহম বেরিয়ে গেল। এবার আর ওয়ান যদি 4 ওহম হয়, তাহলে আর টু কত না, আর ওয়ান প্লাস আর টু সমান 7 ছিল, তাহলে 7 মাইনাস আর ওয়ান, তাহলে 7 মাইনাস 4, তাহলে কত আসছে, 3 ওহম। তাহলে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, তাই না? দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা বের করে ফেললাম। তাহলে এর অ্যান্সারটা কি হলো, আর ওয়ান সমান 3 ওহম, 4 ওহম, আর আর টু সমান 3 ওহম। তাহলে দুটোকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে 7 ওহম। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে একদম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম ধরনের অঙ্ক তোমরা কিন্তু ফেস করতে চলেছো, ডেফিনেটলি ভালো করে যাবে। নেক্সট চলে আছি 5 নম্বর প্রশ্নের দিকে। কি আছে 5 নম্বর প্রশ্ন, একই দৈর্ঘ্য এবং একই উপাদানে দুটি তারের একটি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত কত। খুব ভালো প্রশ্ন, স্টার রেটেড প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো,
আমাদের দেওয়া আছে একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তাহলে প্রথম তারের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি R1 এর সমান, আর একটা R2 সমান লিখতে পারি R। দেখো একটি অপরটির দ্বিগুণ, তাহলে R2 সমান R লিখলাম আর R1 সমান 2R লিখলাম। কেন না এখানে দেওয়া আছে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তাই না? ওকে, এবার বলো রেজিস্ট্যান্সে যে রোধের যে ফর্মুলা আমরা কি জানি, রো এল বাই এ, তাই না? রো এল বাই এ। তাহলে আমরা যখন প্রথম তারের ক্ষেত্রে বের করব, যখন ফার্স্ট তারের ক্ষেত্রে বের করব, তাহলে R1 সমান কি হবে, রো এল বাই এ। এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি না, রো এল এর জায়গায় লিখতে পারি পাই আর স্কোয়ার তারের ক্ষেত্রে। ওকে, তাহলে রো এল থাকলেও আমরা কি লিখবো, পাই। আর এর জায়গায় কি বা লিখবো, R1 এর জায়গায় আমরা লিখবো 2R, তাই না? 2R এর হোল স্কোয়ার। তাহলে রো এল বাই 4 পাই আর স্কোয়ার, R1 বেরিয়ে গেল। এবার দ্বিতীয় তারের ক্ষেত্রে R2 বের করো। সিমিলারলি রো এল বাই এ সমান রো এল বাই পাই আর স্কোয়ার। এখানে R2 সমান R, তাই এখানে আর কোনো চেঞ্জ হবে না। এটা 2 নম্বর পেয়েছি আমরা, এটা 1 নম্বর পেলাম। এবার R1 বাই R2 রেশিও চাইছে, রোধের তুলনা চাইছে, তাহলে করে দিলে কি আসবে না 1/4। তাহলে R1 ইজ টু R2 আমাদের কত অনুপাত পেলাম না 1:4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভীষণ ভালো অঙ্ক, খুব সহজেই তোমরা সলিউশন করতে পারবে। আর এই অঙ্কটি সলভ করতে তোমাদেরকে রোধের যে ফর্মুলা, সেই ফর্মুলাটি মনে রাখতে হবে, আর সমান রো এল বাই এ। ফর্মুলা ছাড়া অঙ্ক কোনোদিনই সলভ করতে পারবে না। ডেফিনেটলি প্রশ্ন পড়ে সমাধানের সঙ্গে ফর্মুলাটাকে ইউজ করলে ইজিলি অঙ্ক সলভ হবে। চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নের অঙ্ক। একই রকম একটি প্রশ্ন, দুটি রোধের একটি সমান্তরাল সমবায় অপরটি শ্রেণী সমবায়, একটি শ্রেণী আর সমান্তরালে যুক্ত আছে। শ্রেণীতে যোগ করলে 12, তার মানে আগের অঙ্কটার মতোই R1 প্লাস R2 সমান 12, এবং সমান্তরালে বলেছে R1 R2 বাই R1 প্লাস R2 সমান বলেছে 2.25। তাহলে আগের অঙ্কের মতোই আমরা এটাকে সমাধান করব। করে তোমরা এটা হোমওয়ার্ক দিলাম ডেফিনেটলি, যেহেতু সেম অ্যাজ কোয়েশ্চেন নাম্বার 4। 4 নম্বর কোয়েশ্চেনটা এক্ষুনি যে সলিউশন করলাম ঠিক তারই মতো এটা হচ্ছে। তাই এটা সলিউশন করে তোমরা দেখো পারো কিনা, না পারলে ডেফিনেটলি কমেন্ট করবে। আর যদি অ্যান্সার আসে সেটা কত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অ্যান্সারটা কত এসছে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে, ঠিক কি ভুল। সেম অঙ্ক 4-এর মতো। চলে যাচ্ছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে 3 ওহম, 4 ওহম এবং 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহী তারকে কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। কোনটির মধ্য দিয়ে সর্বোচ্চ এবং কোন রোধটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে? 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্ন, আমরা প্রথম তারটা নিয়েছি যার হচ্ছে রোধ 3 ওহম, দ্বিতীয় তারটা আছে 4 ওহম, তৃতীয় তারটা আছে 5 ওহম, তাই না? আমরা ওহমের সূত্র কি জানি, ভি ইকুয়াল টু আই আর। আমাদেরকে প্রবাহ মাত্রা আই সমান লিখতে পারি ভি বাই আর। এবার বলো এখান থেকে আমি লিখতে পারি আই প্রপোর্শনাল টু 1 বাই আর, মানে তড়িৎ প্রবাহ মাত্রা রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক। যার রোধ যত কম তার তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি। কার রোধ কম? দেখো প্রথম যে তারটি রয়েছে, প্রথম তারের রোধটা কত, 3 ওহম। কত আছে, 3 ওহম। তাহলে 3 ওহম সবচেয়ে রোধ কম, তাহলে প্রবাহ মাত্রা কি হবে, সর্বোচ্চ। প্রবাহ মাত্রা কি হবে, সর্বোচ্চ এক্ষেত্রে। আর যে তারের রোধ সবচেয়ে বেশি সেটা কত না, তৃতীয় তার। তৃতীয় তারের রোধটা কত আছে, 5 ওহম। যার রোধ যত বেশি তার প্রবাহ মাত্রা তত কম হবে, তাহলে সব থেকে প্রবাহ মাত্রা কম হবে বা সর্বনিম্ন হবে তৃতীয় তারে। ঠিক আছে, কনসেপচুয়াল প্রশ্ন, শুধুমাত্র ফর্মুলা দিয়ে এরকম সাজিয়ে লিখে দিয়ে এলে পুরো 2 বা 3 নাম্বার, এটা সম্ভব বেসিক্যালি 3 নাম্বারের প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন্স একবার পাবে, সম্ভবত 2016 সালের একটি প্রশ্ন, ভালো করে কিন্তু করে যাবে। চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্ন। এটা কিন্তু এই অঙ্কটা কিন্তু এবছরের ভীষণ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, 2026-এ এরকম একটি সম্ভাব্য প্রশ্নের মধ্যে থাকতে পারে। বলেছে 1.08 ভোল্ট ইএমএফ। ওকে, ভালো করে দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদেরকে কিন্তু ভালো করে আবার বলছি, ফর্মুলা কিন্তু ডেফিনেটলি লাগবেই লাগবে। যে করে হোক তোমরা কিন্তু ফর্মুলা যদি না মনে রাখতে পারো তাহলে কিন্তু সমস্যায় থাকবেই। এখানে কি কি গিভেন ডেটা আছে সেটা কিন্তু দেখে রাখবে। 1.08 ভোল্ট তোমাকে ই দেওয়া আছে। আচ্ছা, একটি কোষকে বর্তনীর সাথে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলে, তাহলে আই সমান দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। ভালো কথা। বিভব প্রভেদ বলেছে 0.7 ভোল্ট,
তাহলে ভি ইকুয়াল টু আছে 0.7 ভোল্ট। ওকে, আভ্যন্তরীণ কোষ আর রোধ কত আর নষ্ট ভোল্ট কত, তাই না? প্রথমে আমরা বলো নষ্ট ভোল্টের যে আমরা বের করব তার সমীকরণটা কি? আমরা জানি ই মাইনাস ভি। ই কত? 1.08। ভি কত? ডেফিনেটলি 0.7। তাহলে ই মাইনাস ভি করলে আসবে 0.38 ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট ক্যালকুলেশনের যে ফর্মুলা সেটা হচ্ছে ই মাইনাস ভি বেরিয়ে গেল। আভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ যে রোধ ক্যালকুলেশন, অভ্যন্তরীণ রোধকে আমরা কি বলি? আর দ্বারা ডিনোট করি, তাই না? এটা আমরা লিখতে পারি, আমরা একটা ফর্মুলা কিভাবে জানি দেখো, আমরা জানি ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর। এটা আমরা জানি কারণ ভি ইকুয়াল টু আই আর, যেহেতু এখানে নষ্ট ভোল্ট ক্যালকুলেশন করতে হবে ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর সমান কি লিখতে পারি? ই মাইনাস ভি বাই আই। এবার আরটা কি নষ্ট ভোল্ট ক্যালকুলেট করব, ই মাইনাস ভি তো আমরা আগেই বের করেছি 0.38, আর আই এর মান এখান থেকে পেয়ে গেছি 0.5। তাহলে ক্যালকুলেট করলে আসবে সামথিং 0.38 বাই 0.5, মানে সামথিং 0.76 ডেফিনেটলি ওহম। তো অভ্যন্তরীণ রোধ আমাদের ক্যালকুলেশন করতে বলেছিল এবং সেটা আমরা বের করলাম 0.76 ওহম। খুব ভালো অঙ্ক, ভালো করে কিন্তু করে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 9 দিকে চলে যাচ্ছি। আরেকটি প্রশ্ন যেটি একই রকম ধরনের। 5 ওহম অভ্যন্তরীণ রোধ আছে, তাহলে আমি এখানে লিখে ফেলি আর সমান 5 ওহম। 2 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট। দেখো এখানে তড়িৎ চালক বল ই দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি 2 ভোল্ট। তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যোগ করা হয়েছে। তাহলে রোধ আমরা আর সমান দিই 15 ওহম। ভালো কথা। প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে বলছে। ভালো কথা, এগুলো গিভেন ডেটার মধ্যে আছে। আমি কি জানি? আই সমান ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো এই যে ফর্মুলা, এটা একটা ডেফিনেটলি ভালো ইম্পর্টেন্ট ফর্মুলা। এখান থেকেই আমাদের আজকে নিউমেরিক্যাল সলভ করব। তাহলে এখানে ই সমান কত দেওয়া আছে? 2। ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে 15 প্লাস 5, তাহলে হচ্ছে 2/20 সমান কত হচ্ছে না? ডেফিনেটলি 0.1 অ্যাম্পিয়ার। তো আমরা কি পেলাম না? ডেফিনেটলি আই পেয়ে গেলাম। এখান থেকে আই প্রবাহ মাত্রা পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে হবে বিভব প্রভেদ। তো ডেফিনেটলি কোষদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ আমরা কি জানি? ভি সমান ই মাইনাস আই আর। ই কত? ডেফিনেটলি 2 ভোল্ট, মাইনাস আই কত? এক্ষুনি বের করেছি 0.1, আর অভ্যন্তরীণ রোধ তো 5 দেওয়া আছে, তাহলে 2 মাইনাস এটা হচ্ছে 0.5, তাহলে আসছে 1.5 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ কোষদ্বয়ের মধ্যে যে প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ বের করতে বলেছিল সেটা কিন্তু 1.5 ভোল্ট। নেক্সট চলে যাচ্ছি পরের একটি প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন। সমান রোধের দুটি পরিবাহীর মধ্য দিয়ে সমান সময়ে, দেখো সমান রোধ আর সমান বলা আছে দুটো পরিবাহীর মধ্যেই সমান, আর ডেফিনেটলি বলে দেওয়া আছে সমান সময়ে, টিও সমান বলেছে। তড়িৎ প্রবাহ পাঠিয়ে দেখা গেল, এইবার ভাইটাল লাইন দেখো, প্রথমটির তাপ দ্বিতীয়টির তাপের 9 গুণ। মানে বলেছে H1/H2 সমান 9। দুটির মধ্যে প্রবাহ মাত্রার অনুপাত কত? আচ্ছা বলতো জুলের সূত্র কি আছে? জুলের সূত্র বলেছিল H প্রপোর্শনাল টু I স্কোয়ার RT, তাই না? তাহলে আমি লিখতে পারি I স্কোয়ার প্রপোর্শনাল টু H, যেহেতু আমাদের বাকিগুলো আর আর টি এখানে সমান বলে আছে, দুটো উঠে গেল। তাহলে I ইকুয়াল প্রপোর্শনাল স্কোয়ার রুট অফ H লিখতে পারি। ভেরি গুড। এবার এখান থেকে আমি লিখতে পারি I1/I2 সমান H1/H2। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। Hy/H2 কত দেওয়া আছে? 9। তাহলে 9 মানে একে লিখতে পারি স্কোয়ার রুট করলে I1/I2 সমান 3। তাহলে 3 যখন বেরিয়েছে, তাহলে রেশিও কত না? I1:I2 সমান 3:1। তাহলে আমাদের বের করতে বলছিল প্রবাহ মাত্রার অনুপাত, আমরা বের করে ফেললাম প্রবাহ মাত্রার অনুপাত। খুব ভালো অঙ্ক, ডেফিনেটলি এই অঙ্কটা জুলের সূত্র দ্বারা আমরা সলভ করলাম। চলে যাচ্ছি 11 নম্বর একটি প্রশ্ন। সেখানে বলা হয়েছে তড়িৎ প্রবাহের ফলে কোন ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হয়। তাহলে গিভেন ডেটা কি কি দেওয়া আছে? 800 জুল। প্রবাহ মাত্রা I সমান দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। রোধ দেওয়া আছে ডেফিনেটলি বলেছে 20 ওহম। টি সময় বের করতে বলেছে, টি সমান বলো। তাহলে বলো আমাদের জুলের সূত্র কি বলেছিল না? H প্রপোর্শনাল টু I স্কোয়ার আর টি।
তাই না? আমাদেরকে টি বের করতে হবে। এবার প্রপোর্শনাল তুললে মনে রাখবে যে কনস্ট্যান্টটা আসবে সেটা হচ্ছে 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে এইচ ইকুয়াল টু এটা, এখান থেকে টির ভ্যালু তোমরা বের করতে পারবে হ্যাঁ কিনা? তাহলে কি হয় বের করবো, এইচ বাই 0.24 আই স্কোয়ার আর। এইচ এর ভ্যালু কত, 800। 0.24 যেমন থাকলো থাকলো। এবার আই স্কোয়ার মানে 1, তার মানে 1 স্কোয়ার 1ই হয়, আর টি সমান 20, আর সমান 20। তাহলে টি এখান থেকে কত বেরোবে? ডেফিনেটলি 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি আছে আমরা বের করব ক্যালকুলেশন করে, 40 সেকেন্ডের মতো অ্যান্সার আসবে। এবার অনেকেই ভাবছো স্যার এখানে 0.24টা বসালেন কি করে, দেখো দেখে দিচ্ছি। এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, সেই কনস্ট্যান্টের মান হচ্ছে 1/j আই স্কোয়ার আর টি। যেটা কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের ভ্যালু কত না 4.2 জুল। তাহলে 1/4.2 জুল আই স্কোয়ার আর টি। 1/4.2 কে আমরা লিখতে ভাগ করলে কি পাবো, 0.24 আই স্কোয়ার আর টি। এভাবেই আমরা ডাইরেক্ট এখান থেকে বসিয়ে অঙ্কটা করব। এই যে এই পার্টটা দেখালাম, এই পার্টটা দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা তোমাদের বোঝার জন্য করলাম। চলে যাচ্ছি একটি 12 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। তাহলে ভি সমান 220 ভোল্ট, আই সমান 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে। ওকে, এবারে আমরা রেজিস্ট্যান্স যদি বের করি তাহলে কি হয়, ভি বাই আই না, ওহমের সূত্র থেকে ভি ইকুয়াল টু আই আর। তাহলে রেজিস্ট্যান্স কত বেরোলো, 220 ওহম বেরিয়ে গেল। এবার বাতিটিকে বলছে দ্বিতীয় কন্ডিশনে যে বাতিটিকে আমরা 110 ভোল্টে যুক্ত করব, প্রবাহ কত হবে, আই সমান বের করতে হবে। তাহলে ওহমের সূত্র ভি সমান আই আর, আই সমান ডেফিনেটলি ভি বাই আর। এবার ভি কত, ভি এখানে 110 ভোল্ট দেওয়া আছে, আর কত আমরা বের করে রেখেছি এখান থেকে 220। তাহলে কত না 1/2, 1/2 মানে কত না 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আই প্রবাহ মাত্রা বেরিয়ে গেল কত, 0.5 অ্যাম্পিয়ার। এইটাও কিন্তু ওহমস ল থেকেই প্রশ্নটা হয়েছে, তাই ওহমস লর প্রশ্ন ভালো করে করে যাবে। কোয়েশ্চেন নাম্বার 13 দিকে চলে যাচ্ছি। কি আছে, একটি বৈদ্যুতিক বাড়িতে যে বৈদ্যুতিক খরচ হয় সেই সংক্রান্ত একটি অঙ্ক, ভালো করে দেখে রাখো। একটি বাড়িতে 4টি 60 ওয়াট বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে চলে, দুটি 100 ওয়াট বাল্ব 5 ঘন্টা করে চলে এবং দুটি 40 ওয়াট পাখা 8 ঘন্টা চলে। প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে বিল কত? এক্ষেত্রে আমরা ডিভিশন করব কিভাবে, কি আছে, প্রথমে বাল্ব আছে, তাহলে বাল্ব এর টোটাল খরচটা বের করব। আগে বলো কটি বাল্ব, 4টি বাল্ব, কত ওয়াট করে, 60 ওয়াট করে, কতক্ষণ চলছে, 6 ঘন্টা চলছে, তাই না? ভেরি গুড। তাহলে এখানে যখন আমরা মাল্টিপ্লাই করব তাহলে 6 6 36 ইন্টু 4, 1440 কিলোওয়াট পেয়ে গেলাম। একে আমরা ওয়াট আওয়ার পেয়ে গেলাম, সরি কিলোওয়াট নয়, ওয়াট আওয়ার পেয়ে গেলাম। কিলোওয়াট করলে 1.44 কিলোওয়াট। কি করে করবো, 1000 দিয়ে ভাগ করে দেবে, সিম্পল। বাল্বের ক্ষেত্রে পেয়ে গেলাম। আবার দ্বিতীয় একটি বাল্ব আছে, প্রথম বাল্ব এটা, এই দ্বিতীয় বাল্ব এটা, ফার্স্ট এটা বাল্ব, এটা দিলাম সেকেন্ড বাল্ব। দ্বিতীয় বাল্ব কটি না দুটি, কত ওয়াট করে, 100 ওয়াট করে, কতক্ষণ চলছে, 5 ঘন্টা চলছে। তাহলে গুণ করে ফেলো, 5 দুগুণে 10 ইন্টু 8, তাহলে এখানে আসছে 1000 ওয়াট আওয়ার। একে কিলোওয়াট করলে 1000 দিয়ে ভাগ করলে 1 কিলোওয়াট আওয়ার আসবে। ভেরি গুড। তারপরে আসছে পাখা, পাখার খরচ কত জানবো আমরা। পাখাতে কি আছে না 40 ওয়াটের পাখা, কটি না দুটি, কত ওয়াট কতক্ষণ করে চলছে, 8 ঘন্টা করে চলছে। ওকে, এটা আসবে ডেফিনেটলি 8 দুগুণে 16 4 64, তাহলে 640 ওয়াট আওয়ার। একে ভাগ করলে 1000 দিয়ে 0.64 কিলো ওয়াট আওয়ার। মনে রাখবে সব ক্ষেত্রেই কিলো ওয়াট আওয়ারে বের করতে হবে, না হলে হবে না, ওয়াট আওয়ারে হবে না। গুণ করার পর 1000 দিয়ে ভাগ করাটা একদম, যেমন কি করলাম এটাকে 1440 ছিল, একে 1000 দিয়ে ভাগ করতে তবেই এটা হলো, সবসময় 1000 দিয়ে ভাগ করবে। এবার মোট খরচ আমি বের করব, মোট খরচ কত না, এক্ষেত্রে কত এসছে, প্রথম ক্ষেত্রে প্রথম বাল্বের ক্ষেত্রে 1.44, দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে 1, আর তৃতীয়টার ক্ষেত্রে 0.64। ভেরি গুড, অ্যাড করো, 4 4 8 মানে 3.08 কিলো ওয়াট আওয়ার। এটা হচ্ছে টোটাল খরচ। ওকে, 30 দিন, 1 মাস বলেছে, তাহলে 30 দিনে, দেখো এখানে মাসটা কিন্তু ভালো করে মনে রাখবে, যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম মাস বলা থাকে, 30 হয় না 31 হয়, গুণ করবে। আর না বলা থাকলে সবসময় 30 দিয়ে। তাহলে 30 ইন্টু 3.08 মাল্টিপ্লাই করলে কত আসবে, 30 3 90, 8 3 24, 92.4 কিলো ওয়াট আওয়ার। এটা 1 মাসে টোটাল বিদ্যুৎ খরচ হয়েছে।
কত টাকা করে? 5 টাকা। তাহলে মোট খরচ 92.4 ইন্টু 5 টাকা, 5 চারে 20, 9 পাঁচে 40, তার মানে হচ্ছে 462 টাকা। 462 টাকা খরচ হয়েছে। এই হচ্ছে তোমাদের বাল্ব রিলেটেড বা পাখা, ফ্যান, টিভি, ফ্রিজ এই সমস্ত দিয়ে যে টোটাল বিদ্যুৎ বিল নির্ণয় করার যে অঙ্ক, এইভাবে তোমরা সলভ করতে হবে। নেক্সট চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্ন। বলছে দুটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত 1:3। তাহলে গিভেন ডেটা কি আছে? তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, তাহলে I1/I2 সমান বলেছে 1:3। আর রোধের অনুপাত বলেছে কত? না R1/R2 বলে দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমি 1/3 লিখে রাখলাম। R1/R2 বলেছে 2:1, তার মানে আমি লিখতে পারি 2/1। প্রান্তীয় বিভব প্রভেদের অনুপাত কত? ওকে, আমরা ওহমের সূত্র কি জানি? V সমান IR। তাহলে আমি V1 সমান লিখতে পারি I1R1, V2 সমান লিখতে পারি I2R2, তাই না? একদম। বিভব প্রভেদের অনুপাত চেয়েছে, তাহলে V1/V2, তাহলে I1R1 বাই I2R2। আচ্ছা, এখান থেকে I1/I2 কত পেয়েছি আমরা? 1/3, বসিয়ে দাও। R1/R2 কত পেয়েছি আমরা? 2/1, বসিয়ে দাও। মাল্টিপ্লাই করলে 2/3, তাহলে V1:V2 কত দাঁড়ালো? 2:3। এটাই আমাদের অ্যান্সার। এটা ওহমের সূত্রের উপর ভিত্তি করে একটি অ্যান্সার। লাস্ট যে অঙ্কটির কথা বলবো, 15 নম্বর প্রশ্ন, একটি ভালো প্রশ্ন। বলেছে একটি ধাতব তারের রোধ বলেছে R, তারটিকে টেনে দৈর্ঘ্য n গুণ বাড়িয়েছি। আগে যা ছিল তার থেকে বাড়িয়ে n গুণ বাড়ানো হয়েছে। আগে যদি 1 থাকে এখন 1n, আগে যদি 2 থাকে তাহলে এখন 2n, আগে যদি x থাকে তাহলে xn। তারটির নতুন রোধ কত হবে? এই প্রশ্নটা হোমওয়ার্ক দিলাম, যদি না পারো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে, আমি সলিউশন করে দেব। ভালো অঙ্ক ডেফিনেটলি করে যাবে, এরকম প্রশ্ন অবশ্যই আসতে পারে। তাই এটি অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দেবে কত হয়েছে। যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, আর ডেফিনেটলি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ক্লাস 10 ফাইনাল মাধ্যমিকের 2026-এর ফাইনাল পরীক্ষার পর্যন্ত আমরা প্রতিদিন ভিডিও ছাড়ছি ভৌত বিজ্ঞানের। 90 টার্গেট পেতে গেলে চ্যানেলটাকে ফলো করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। আবার পরের দিন ভিডিও আসছে, আর মনে রাখবে এমসিকিউ ম্যারাথন লাইভ আসছে, 36টা এমসিকিউ কমন পাবে ওই ভিডিও দেখলে। সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।